তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় আজ রিট করেন 5 বিশিষ্ট নাগরিক। সরবরাহ বৃদ্ধি সহ ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি, বিক্রয় পর্যায়ে 15% থেকে মোসাক নামানো হলো 5%। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আইন উপদেষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। এবং সাভারে কলকারখানার বর্জ্যে দূষিত পরিবেশ, কমছে কৃষি উৎপাদন, বাড়ছে চর্মরোগে আক্রান্তের সংখ্যা, তদারকি না থাকার অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের ওপর আজ হাইকোর্টের রায় ঘোষণা করা হবে। গেল 5 ডিসেম্বর রুলের ওপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এর মাধ্যমে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। জাতীয় সংশোধনে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে গেল 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এ নিয়ে আরো জানাতে উচ্চ আদালতে এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, পঞ্চদশ সংশোধনীর রুলের রায় ঘোষণার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? আরিফ, এখন আমি আছি হাইকোর্ট এলাকাতেই এবং ঠিক হাইকোর্টের যে সামনে যে চত্বর সেখানে আমরা রয়েছি এবং আমরা অপেক্ষা করছি আজকে বহুল প্রতীক্ষিত একটি রায় আজকে ঘোষণা হওয়ার কথা, যেটি আসলে পঞ্চদশ সংশোধনীর যে বৈধতার বাতিলের প্রশ্নে যে প্রশ্নটি বারবার এসেছে সামনে এবং যেটিকে কেন্দ্র করেই আমরা দেখেছি যে রাজনীতির যে মেরুকরণ সেটি বারবার কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে। সেটি ছিল যে পঞ্চদশ সংশোধনী এবং সেই পঞ্চদশ সংশোধনীতে বেশ কিছু যে সংশোধনী ছিল এখানে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি আলোচিত যে পরিবর্তনটি ছিল সেটি হচ্ছে যে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে দেওয়া হয়েছিল। এছাড়াও কিন্তু আরও প্রায় 40টি অনুচ্ছেদ পরিবর্তন আনা হয়। সেগুলোর মধ্যে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতার স্থাপন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু ছিল। এছাড়া জাতীয় সংসদে যে 45টি যে সংরক্ষিত নারী আসন ছিল সেটি কিন্তু 50-এ উন্নীত করা হয়েছিল। এছাড়া জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটাও কিন্তু সেখানে ছিল। এবার পঞ্চদশ যে সংশোধনীর বাতিলের আজকে রায় রয়েছে সেটি যদি আসলে পঞ্চদশ সংশোধনী যদি বাতিলই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে 40টি ধারায় পরিবর্তন আনা হয়েছিল, এছাড়াও যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেই সব কিছুই কিন্তু আবার ফিরে আসবে। এছাড়া যে বিষয়টি আসলে রয়েছে আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এই বিষয়ে কিন্তু 2টি রিট হয়েছিল এবং একটি রিট করেছিলেন বদিউল আলম মজুমদারের নেতৃত্বে 5 জন বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও আরও একটি রিট রয়েছে এবং সেই রিটের কিন্তু যে প্রাথমিক শুনানি সেটি হয়েছিল 5 ডিসেম্বর এবং সেই 5 ডিসেম্বর প্রাথমিক শুনানির পরে কিন্তু আজকের দিনে মানে 17 ডিসেম্বর চূড়ান্ত রায় জানানোর কথা ছিল। এর আগে 2011 সালের জুন মাসেই কিন্তু সংসদে এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং 3 জুলাই রাষ্ট্রপতি সেটিতে আসলে স্বাক্ষর করেন এবং এরপরেই কিন্তু পঞ্চদশ সংশোধনী বহাল হয়ে যায়। এরপরে কিন্তু আপনি জানেন যে 3টি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারবিহীন অবস্থা এবং সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সুতরাং আজকে হাইকোর্টের রায়ের ওপর কিন্তু পুরো জাতি আসলে এক ধরনের খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি রায় আসে। আরিফ। আসাদ, আপনাকে ধন্যবাদ। এদিকে বিগত সরকারের বেশ কজন সাবেক মন্ত্রী এমপিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু।
পাপ্পু, অভিযুক্তদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কিনা এখন পর্যন্ত? এমপি মন্ত্রী সহ প্রায় 15 থেকে 16 জনকে কিন্তু আজকে হাজির করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে জানানো হয়েছে যে আজকে সকাল 10টা থেকে 10:30টার ভিতরে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে। আপনাকে যদি একটু বলে রাখি, গত 17ই অক্টোবর ট্রাইব্যুনালে দুটি মামলা হয়েছিল। একটির মামলার প্রধান আসামি শুধু শেখ হাসিনা, যিনি একক মামলার আসামি ছিলেন, এবং তার আরেকটি মামলায় শেখ হাসিনা সহ টোটাল 46 জনের নামে মামলা হয়েছে, যেখানে আওয়ামী লীগের সরকারের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন, র্যাবের লোকজন ছিলেন, তো এদেরকে মামলা করা হয়েছিল। এবং আজকে যেটা করা হয়েছিল যে গত 17ই নভেম্বর যাদেরকে আদালতে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে, তাদের যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট, সেটা জমা দেওয়ার ডেট হয়েছে এবং আজকে কিন্তু তাদের সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এবং পাশাপাশি শেখ হাসিনার বিষয়েও তদন্ত রিপোর্ট জমা দেওয়ার একটা কথা আছে আজকে, এবং শেখ হাসিনার যে তদন্ত রিপোর্ট সেটিও কিন্তু আজকে ট্রাইব্যুনালে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার পর আসলে বোঝা যাবে যে কোর্ট যখন বসবে, আসলে কোর্ট বসার পর বলা যাবে যে আসলে কি হচ্ছে, আসলে বিচার কার্যক্রমটা কোন দিকে যাচ্ছে, যে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। কারণ আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ছিলেন, আপনারা জানেন যে 626 জন সেনা হেফাজত এবং বিভিন্ন হেফাজতে ছিলেন, তারাও কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এবং এটা নিয়েও কিন্তু ট্রাইব্যুনালের কথা হয়েছে যে এরা কিভাবে পালালেন, এই বিষয়টাও কিন্তু তারা তদন্ত করে দেখবেন, এবং পুলিশ কর্মকর্তাদের সাহায্য রয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত করার জন্য আগামী 1 সপ্তাহের ভিতরেও কিন্তু তদন্ত রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ যারা মামলার আসামি তারাও কিন্তু অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। আমরা গতকালকে একটা রিপোর্ট দেখেছি যে ওবায়দুল কাদের, তিনি নাকি বাংলাদেশেই ছিলেন এবং 95 দিন পর তিনি দেশের থেকে পালিয়ে চলে যান। অর্থাৎ তিনি দেশে থাকা অবস্থায় এত নিরাপত্তা, এত সিকিউরিটি থাকার পরও তিনি কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন। তো সেই বিষয়গুলো আজকে হয়তোবা ট্রাইব্যুনালে তুলে ধরা হবে। সব কিছু মিলে হয়তোবা আমাদের পরবর্তী সংবাদে আমরা আরও আপডেটটা দিতে পারবো যে আসলে বিচার কার্যক্রমটা কি হচ্ছে এবং শেখ হাসিনা বা যারা এমপি মন্ত্রী আসছে তাদের বিচার কার্যক্রমটা কোন দিকে যাচ্ছে। আরিফ, তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সহনীয় রাখতে ভোজ্য তেলের ওপর আরোপিত সব ধরনের শুল্ক, কর ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই আদেশের পর পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম তেলের আমদানির শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর থাকলো না। একই সঙ্গে বিক্রয় পর্যায়ে 15% থেকে মোসক নামিয়ে আনা হলো 5%। এই আদেশ আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেন। হাজার কোটি টাকা বিনিয়োগ করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, 1971-এর 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশকে ভারতের গুজরাট ভাবলে নরেন্দ্র মোদী চরম ভুল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণহত্যার বিচারের আগে দেশে নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। সোমবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে এসব কথা বলেন তারা। সাভারে কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদী, নালা, খাল, বিল।
মাটির গুণাগুণ নষ্ট হয়ে কমছে ফসল উৎপাদন। এছাড়াও চর্ম সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সরকারি কোনো তদারকিও নেই বলে জানান তারা। যদিও উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে কাজ চলছে। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। 12টি ইউনিয়ন নিয়ে গঠিত সাভার উপজেলার বেশিরভাগ মানুষের রুটিরুজির প্রধান মাধ্যম কৃষিখাত। আর সেই কৃষি উৎপাদনের সবচেয়ে বড় নিয়ামক মাটির উর্বরতা। কিন্তু সেই মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে আনাচে কানাচে গড়ে ওঠা কলকারখানার দূষিত বর্জ্যে। স্থানীয়রা জানান, নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপনের কথা থাকলেও সরকারি নির্দেশনা মানেনি সিংহভাগ কারখানা। ফলে রাসায়নিক মিশ্রিত পানি ও বর্জ্য সরাসরি পড়ছে খাল, বিল, নদী নালায়। বর্ষা মৌসুমে এই দূষণ ছড়িয়ে পড়ছে জমি জমায়। এতে মাটির গুণাগুণ নষ্ট হয়ে কমছে খাদ্য উৎপাদন ও মিঠা পানির মাছ। গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ময়লা আবর্জনা, বজ্র, কেমিক্যাল, এগুলা গন্ধে আর ময়লা আবর্জনার যে একটা বিষাক্ত, এর জন্য এখানে কোনো ফসল হয় না। চাষাবাদ বন্ধ, এখানে আগে ধান চাষ হইতো, এখন বন্ধ। পানির ইয়ার কারণে, নদীর কারণে দুর্গন্ধ, এখানে মানুষের চাষাবাদ করতে পারে না। কারখানার বর্জ্যে খাদ্যের মাধ্যমে দুরারোগ্য ব্যাধি ছড়াচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। চাষিরা তাদের কাঙ্ক্ষিত ফসল সেখান থেকে উত্তোলন করতে পারে না। ফসলগুলো এখানে হয় যেগুলো আসলে খুব কম পরিমাণে হচ্ছে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। নদীর সৌন্দর্য নষ্ট সহ ফসলি জমির ক্ষতি ও নানাবিধ রোগের সম্ভাবনার কথা জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। দূষিত পানি যখন নদীতে এসে নদীর পানির সাথে মিশে, এতে করে কিন্তু যখন সেই পানি পান করে ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড, কৃমিসহ বিভিন্ন রোগ হতে পারে। পাশাপাশি চর্মরোগ জটিল আকার ধারণ করতে পারে। বর্জ্য শোধনাগার স্থাপনে কারখানা মালিকদের বাধ্য করা সহ দূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। উত্তরের জেলাগুলোতে দিন দিনই বাড়ছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। মঙ্গলবার সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনাজপুর থেকে শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, দিনাজপুরে কেমন দেখছেন শীতের প্রভাব এবং জনজীবনে কি ধরনের সমস্যা মুখোমুখি হচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো? দিনাজপুর জেলার বিরল উপজেলার আপনি হয়তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে মুখ দেখা দিয়েছে। তো আমি আপনাকে আরেকটি কথা বলতে চাই যে যেহেতু কুয়াশার দাপট কমে গেছে এই অত্র অঞ্চলে, তবে হিমেল হাওয়ার কারণে কিন্তু মূলত যে এই ঠান্ডাটি বেড়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যখন সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত কৃষকরা মাঠে কাজ করে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 9টা বেজে পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো কৃষককে আমরা মাঠে দেখতে পাচ্ছি না। কারণ হিমেল হওয়ার কারণে এই অত্র অঞ্চলে ঠান্ডাটা একটু বাড়ছে। আর কুয়াশার দাপট যদিও আমরা 2-1 দিন ধরে দেখি না, মধ্যরাত থেকে ভোর থেকে আমরা কিন্তু কুয়াশা এবং ঠান্ডা অনুভব করি, কিন্তু সকাল থেকে আমরা কুয়াশা আর দেখা পাবো না। তবে তারপরেও রাস্তা কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিছু গাড়ি যাতায়াত করছে। আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই হিমেল হওয়ার কারণে কিন্তু শীতজনিত যে রোগ, জ্বর, সর্দি, কাশ, নিউমোনিয়া, এগুলো নিয়ে কিন্তু হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে রোগীরা। আমি আবহাওয়া দপ্তরের সাথেও আমি কথা বলেছি যে তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 6টা থেকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটা রেকর্ড করা হয়েছে 94%। তো আরিফ, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ।
বরগুনার পাথরঘাটায় 7 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। হস্তান্তরের আগেই ভাঙছে সড়কের দুপাশ। অভিযোগ আছে সড়কের নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এতে সড়কে পিচ উঠে ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারীরা। সব জেনে এলজিডি কর্তৃপক্ষ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বরগুনার পাথরঘাটা হরিণঘাটা সড়কের 4 কিলোমিটার সড়ক 5.5 মিটার প্রশস্তকরণ 2022-23 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। 6,72,69,525 টাকার দরপত্র পান পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার। নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় ঠিকাদার শাহিন ও শহীদুল ইসলাম মৃধা কাজ বাস্তবায়ন করেন। কিন্তু গত সেপ্টেম্বরে সড়কটি হস্তান্তর করার কথা থাকলেও এর আগেই দুপাশে ভেঙে সরু হয়ে আসছে সড়কটি। এছাড়াও বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই। স্থানীয়দের অভিযোগ, এলজিডির তদারকি না থাকায় নিজের ইচ্ছে মতো কাজ করছে ঠিকাদার। আস্তে আস্তে ভাঙ্গি আরো ছোট হয়ে যাইতেছে রাস্তা। 6 মাসও মনে হয় না এই রাস্তাটা করছে, রাস্তাটা কিন্তু ভাঙ্গি ছুটিয়া চলে গেছে। পেজ উঠে যাচ্ছে, পেজ যে করছে পেজ তো মোটামুটি নাই। শুনছি যে 7 থেকে 8 কোটি টাকার কাজ করা হয়েছে, কিন্তু এখানে তো কাজ করা নাই, মনে করেন যে 3 কোটি টাকারও কাজ করা নাই। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি ঠিকাদার। আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিডির এই কর্মকর্তা। কাজ শেষ করার আগে, রাস্তা বুঝে নেওয়ার আগে যে কম্পোনেন্টগুলো অন্তর্ভুক্ত আছে সবগুলো সঠিকভাবে করিয়ে এরপরই তার কাছে হ্যান্ডওভার নেওয়া হবে এবং বিল প্রদান করা হবে। অনিয়মের বিষয়টি অবগত হয়ে যথাযথ প্রক্রিয়ায় সড়ক নির্মাণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন স্থানীয় প্রশাসন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় এক সাংবাদিক সহ আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। 14 মাসেরও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে 45,088 উন্নীত হয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নারী, শিশু সহ 39 জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত মালি ও বুর্কিনা ফাসোর বেশ কিছু অঞ্চল সন্ত্রাসীদের পৃথক হামলার প্রাণহানিতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খেলার খবর। জাতীয় দলে তামিম ইকবালের উপস্থিতি নেই প্রায় 15 মাস। সম্প্রতি NCL T20 দিয়ে খেলায় ফিরেছেন এই ওপেনার। এতে জাতীয় দলেও ফেরার পথ সুগম হচ্ছে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সোমবার বিকেলে বিসিবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপে একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, লিটন দাসের আউটের ধরন দুশ্চিন্তা বাড়াচ্ছে। ওয়ানডেতে হতাশার পর প্রথম T20তেও হাসেনি তার ব্যাট। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 2025 সালের শেষ দিক থেকে অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। 2 মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের। সমকালের শিরোনাম, 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনতার। শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দখলে নেন 30,000 কোটির সম্পত্তি। প্রথম আলো ডেইলি স্টার মালিক সিমিনের ভয়াবহ জালিয়াতি। এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি। 1.5 বছরের মধ্যে ভোট, মোদির মন্তব্যে তোলপাড় প্রতিবাদ। যুগান্তরের শিরোনাম, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল।
বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। বণিক বার্তার প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, 2025 সালের শেষ দিক বা পরের বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। আবারও অস্থিতিশীল ডলারের বাজার, 126 টাকায় রেমিটেন্সের ডলার কিনছে ব্যাংক। জনাব সুমন, আমরা পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখছিলাম এবং প্রধান যে দুইটা বিষয় এবং সবথেকে আলোচিত যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের একটা সম্ভাব্য সময় বলে দিয়েছেন যে 2025 সালের শেষের দিক অথবা 2026 সালের প্রথমার্ধে জুনের মধ্যে, অর্থাৎ 2026 সালে হয়তো 6 মাস চলে যাবে। উনি সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু অপর সাইডে আবার রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে বিএনপি বলছে যে তারা নির্দিষ্ট একটা রোড ম্যাপ চাচ্ছে, অর্থাৎ এই সংস্কারের সময় এবং নির্বাচনের সময়টা আসলে এক্স্যাক্টলি তারা জানতে চাচ্ছে। এই বিষয় নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে যে নির্বাচন ইস্যুটা একেবারেই মানুষের এখন নির্বাচনের দিনক্ষণ জানার জন্য আমজনতা তো বটেই, রাজনৈতিক দলগুলো একেবারে মুখে আছে। হ্যাঁ, এবং তারা অলমোস্ট সব দল থেকেই দাবি আসছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। তো এখানে আপনার অন্তর্বর্তী সরকারের যেটি ইস্যু সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি যে এই 15-16 বছরের জঞ্জাল, অনিয়ম, অব্যবস্থাপনা আছে, এগুলো সংস্কার দরকার, সেটা সব মানুষই চায়, সাধারণ মানুষও চাইছে। তো অন্তর্বর্তী সরকারের বক্তব্য যে সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। তখন এই সংস্কারটা আবার এই প্রশ্ন যৌক্তিক যে এই সংস্কার কতদিন লাগবে? 16 বছরের জঞ্জাল সরাতে যদি 16 বছর লেগে যায় তাহলে তো চলতে পারে না। হ্যাঁ, তো রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে প্রাথমিক যে সংস্কার বা জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিলে নির্বাচিত সরকার পরবর্তী সংস্কারগুলো করবে। তো এখন এখানেও একটি প্রশ্ন আছে। কদিন আগেই একজন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে এই নির্বাচিত সরকারই যদি সংস্কার করতে পারতো তাহলে আমাদেরকে তো এখানে আসতেই হতো না, জঞ্জালই তো সৃষ্টি হতো না, তারা সংস্কার কি করবে, জঞ্জাল সৃষ্টি করে। যাই হোক, এটি হতাশার কথা, আমরা এই কথায় যাব না। আমরা আশা করব যে পরবর্তীতে যে জনগণের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বা বিভিন্ন ছাত্র জনতা কিন্তু তাদের অভিমত দিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারকে আরো একটু সময় দেওয়া দরকার। তারা চাইছেন, একমাত্র তারাই চাইছেন, এই ছাত্র নেতারা বা ওই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা চাইছে যে ফ্যাসিবাদীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলো, তারা এখনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত নয়, তবে একটা ঘোষণা আসছে আজকেই যে 2 মাসের মধ্যে, আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামী 2 মাসের মধ্যে একটা রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে, এটা আসলে কিভাবে দেখছেন? তো সেটা রাজনৈতিক দল মানে রাজনৈতিক ঘোষণা, তারা রাজনৈতিক কার্যক্রমেরই মধ্যে শুরু করে দিয়েছে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে তারা কাজ শুরু করে দিয়েছে। এর আগের ইতিহাস যদি টানি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও, তারাও তো সরকার বিরোধী, এক পর্যায়ে তাদের ইস্যুভিত্তিক দাবির বাইরে গিয়া কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনও তারাই করেছে। তো এটিও তো রাজনৈতিক কার্যক্রমই। যাই হোক, এখন তারা বলছেন যে 2 মাসের মধ্যে তারা প্রকাশ্য রাজনৈতিক নামধাম দিয়ে রাজনৈতিক দলের ঘোষণা দেবেন। এই সংগঠন দুটি, তাদের বক্তব্য হচ্ছে যে সংস্কার হবে, ফ্যাসিবাদীর বিচার হবে, এরপরে নির্বাচন। কিন্তু বাকি প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, এরই মধ্যে পুরনো যে রাজনৈতিক দলগুলো, তাদের কথা হচ্ছে যে প্রাথমিক সংস্কার, জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দেয়া হোক। এই হচ্ছে বিষয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন দেওয়ার জন্য যে 1.5 বছর সময় চাইছে, এই সময়ে খুব একটা ইতিবাচকভাবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো দেখছে না। তাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা ঘোষণা মাত্র, একটা সময়ের ঘোষণা দিয়েছেন উনি, যে আজ থেকে ধরা যায় যে বছর 1.5 এর মধ্যে নির্বাচনটি হবে। কিন্তু একেবারে পরিষ্কার রোড ম্যাপ চায়, নির্বাচনী রোড ম্যাপ চায় রাজনৈতিক দলগুলো কোন সময়টাতে। হ্যাঁ, তো আমার বক্তব্য এই ক্ষেত্রে যে আমার মনে হয় আর একটু সংস্কার দরকার। অনেক কিছুই ঢেলে সাজাতে হচ্ছে। নির্বাচন কমিশন তার মধ্যে একটা গ্রহণযোগ্য কমিশন না হলে তার কাছ থেকে গ্রহণযোগ্য সমস্ত ডিপার্টমেন্টগুলো একটা এলোমেলো পরিস্থিতির ভেতর গ্রহণযোগ্য নির্বাচন হবে না। একটা বিষয়, এর চেয়েও গুরুতর বিষয় আমার বিবেচনায়, সেটি হচ্ছে যে সরকারের
রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় পতিতের ছায়া পড়ে আছে এখনো। হ্যাঁ, প্রশাসন চালাচ্ছে পতিত সরকারের লোকেরাই, তাদের মানে আজ্ঞাবহগুলো, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরাই। সো এই জায়গাগুলোতে সংস্কার না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবোধক হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল বঞ্চিত হতে পারেন। মানে যে নির্বাচন আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান হলো সেই জায়গাটা আসলে সফলতায় ব্যাঘাত ঘটতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে ছাত্রদের যে রাজনৈতিক দলের প্রসঙ্গটা, ছাত্র সংগঠন থেকেই সমস্ত রাজনৈতিক নেতারা উঠে আসে এবং অলমোস্ট ছাত্র বয়স থেকেই রাজনীতির একটা শুরু হয়ে যায়, কিন্তু ছাত্রদেরই একটা আলাদা রাজনৈতিক দল, এটা আসলে পড়াশোনার উপরে কতটা প্রভাব পড়বে? সেটা তো প্রভাব তো পড়বেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটি ছাত্র সংগঠন তো আছে, হ্যাঁ, সব রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন আছে। এখন ওনারা কি ফরম্যাটে কিভাবে করবেন সেটা ঘোষণার পরে পরিষ্কার বোঝা যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা, এই ব্যানারেও বা নাগরিক কমিটির ব্যানারেও কিন্তু ছাত্ররা কাজ করতে পারতো, কিন্তু রাজনৈতিক দলের আসলে প্রয়োজন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ছাত্ররা কেন রাজনৈতিক দল করবে, এটি বিশ্বের কোনো দেশে আছে কিনা সেটা নিয়েও আমার জানা নাই। তো আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের ছাত্র সংগঠন ভিত্তিক ব্যানার নিয়েই, সেটা যে কোনো নামেই হতে পারে, সরাসরি রাজনৈতিক দলটা কেন জানি মানুষকে একটু খটকায় ফেলে দেয়। হ্যাঁ, তবে মূল বিষয় সেটি হচ্ছে যে এই ফ্যাসিবাদের পতন আন্দোলনে তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই সেখানে সাধারণ জনতা যুক্ত হয়েছে একটা পর্যায়ে গিয়ে, বাট সব কৃতিত্ব তারাই সব কিছু করেছে। সেই বিবেচনায় তাদের হয়তো কনফিডেন্স বেড়ে গেছে, তারা মনে করছে যে তারা রাজনীতিতে আসলে সংস্কার, দুর্নীতি দূর করতে পারবে, বৈষম্য দূর করতে পারবে। এই বিবেচনা থেকে হয়তো তারা ভাবছে যে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া দরকার তাদের। এতে করে কি আসলে সাধারণ মানুষের কাছে কি তাদের জনপ্রিয়তা কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? কারণ সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে একটু অন্যভাবে দেখে, যে রাজনৈতিক দল এটি সময়ের বিষয়। আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, এটি সময় বলে দেবে, এটা এখন বলা যাচ্ছে না। আচ্ছা, তাদের প্রতি জনসমর্থন সেই বিষয়টা পরিষ্কার করবে। আচ্ছা, এই যে আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এই যে কমিশন 6 কমিশনের চেয়ারম্যান নিয়ে গঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, এবং হচ্ছে যে আরেকটা পয়েন্ট আছে, সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান কোনো শক্তি লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি যে একটা লড়াই নিয়ে, একটা মনোভাব নিয়ে, যে লড়াই করার মনোভাব নিয়ে আছেন সরকারের, লড়াই বলতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে, এইটা যে এই যে সময়টা উনি বেঁধে দিয়েছেন, আপনার কি মনে হয় যে আসলে এই সময়টার ভেতরে কতটা সংস্কার সম্ভব? সেটা পুরোপুরি অবশ্যই সম্ভব নয়, কারণ আমি আগেও যেটি বললাম যে আপনার জঞ্জালটা একদিনের সৃষ্ট না, 15-16 বছরের জঞ্জাল। এবং তারও আগে হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের সময়ই আমরা আমজনতা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে নাগরিক সুবিধা ভোগ করেছি বা নাগরিক ছিলাম, আমরা সখী নাগরিক ছিলাম, এটা বলা যাবে না। সুতরাং যদি ওইভাবে বলি তাহলে জঞ্জাল 53 বছরের সময় লাগবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেবো শিরোনামগুলো আবার একবার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায় আজ। রিট করেন 5 বিশিষ্ট নাগরিক। সরবরাহ বৃদ্ধি সহ ভোজ্য তেলের দাম কমাতে কর ও ভ্যাট অব্যাহতি, বিক্রয় পর্যায়ে 15% থেকে মূসক নামানো হলো 5%। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আইন উপদেষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ক্ষোভ। এবং সাভারে কলকারখানার বর্জ্যে দূষিত পরিবেশ, কমছে কৃষি উৎপাদন, বাড়ছে চর্মরোগে আক্রান্তের সংখ্যা, তদারকি না থাকার অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য